নমস্কার বন্ধুরা, সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আজ আমাদের বিশিষ্ট অতিথি লেখক অভিজিৎ রায়। অভিজিৎ রায় সম্পর্কে অনেক কিছু বলা যায়, তার বংশ পরিচয়, তিনি কিভাবে যুক্ত ছিলেন এই কাজে। তো সেসব নিয়ে গৌড়চন্দ্রিকা করছি না, আপনারা প্রত্যেকেই অভিজিৎ রায়কে চেনেন। যেটা খুব জরুরি কথা সেটা হচ্ছে, কিছুদিন আগে একটি বই আমার হাতে এলো, মহানিষ্ক্রমণ ইতিহাস ও পটভূমি। এবং এই বইটি পড়ে আমি বুঝতে পারলাম যে মহানিষ্ক্রমণ সম্পর্কে আজ পর্যন্ত যে কটা বই বেরিয়েছে তার থেকে এই বইটি আমার হৃদয়ের খুব কাছাকাছি। সঙ্গে তন্ময় অনুষ্ঠানে আপনাকে স্বাগত। প্রথমে আপনার কাছে যেটা জানতে চাইব অভিজিৎ বাবু, সেটা হচ্ছে মহানিষ্ক্রমণ এই যে বিষয়টি 1941 সাল, এবং 1941 সাল থেকে শুরু করে এই নিয়ে অনেক রহস্য দানা বেঁধেছে। বহু মানুষ বহু মন্তব্য করেছেন এই বিষয় নিয়ে, কিন্তু যেটা খুব উল্লেখযোগ্য বিষয়, এই মহানিষ্ক্রমণ সম্পর্কিত যে ঘটনা সেটা 60-এর দশকে প্রকাশিত হচ্ছে, যদি আমি ভুল না বলি। তারপরে বহু বই রচনা হয়েছে। আজকে যখন এই 2024 এই সময় দাঁড়িয়ে এই বইয়ের রচনার তাগিদ আপনি অনুভব করলেন কিভাবে? আপনি ঠিকই বলেছেন যে মহানিষ্ক্রমণে বসুবাড়ির যে অবদান সেটা প্রথম প্রকাশ হয় 1960 দশকে, যখন অল ইন্ডিয়া রেডিও থেকে একটা ইন্টারভিউ করা হয়, যেখানে বক্তব্য রাখেন শরৎচন্দ্র বসুর জ্যেষ্ঠ পুত্র এবং ডক্টর শিশির কুমার বসু। সেই সময় প্রথম দেশবাসী জানতে পারে সুভাষচন্দ্র বসু 16ই জানুয়ারি মধ্যরাত্রের পরে যে তার কলকাতার গৃহ 38/2 এলগিন রোড থেকে রওনা হয়েছিলেন, তিনি 17 তারিখে সারা দিন কোথায় ছিলেন? তিনি আত্মগোপন করেছিলেন ডক্টর অশোকনাথ বসুর বাড়িতে, বাংলোতে, যখন ডক্টর অশোকনাথ বসু কর্মরত ছিলেন ধানবাদের কাছে বারারি বলে একটা জায়গায়, কোক ওভেন কোম্পানিতে। এটা জনগণ জানতে পারেন তখন। সুবাড়ির আত্মীয় হিসেবে বলুন কি সদস্য হিসেবে বলুন, আমরা আরেকটু আগে জেনেছি। কোন সময় সেটা? ধরুন সেটা 50 দশকের শেষের দিকে শুনেছি যেটা আর কি। তবে একটা কথা একটু বলে রাখা দরকার এখানে, আমার মা শ্রীমতী মীরা রায়, যিনি ছিলেন শরৎচন্দ্র বসুর জ্যেষ্ঠা কন্যা, আমরা এই খবরটা জানার পরে মা কিন্তু বলে দিয়েছিলেন যে শোনো, এটা কিন্তু বন্ধুবান্ধবদের সঙ্গে গল্প করো না, এটা গল্পের জিনিস নয়, এটা নিজের মনের মধ্যে রেখো, কাউকে বলবে না, কারণ এটা বলা বারণ আছে। তো আমরাও ওই বছর 2-3 এটাকে একটা মন্ত্রগুপ্তির শপথ হিসেবে কিন্তু মনের মধ্যে রেখে দিয়েছিলাম, কারোর সঙ্গে এই নিয়ে গল্প করিনি। এবং এই আমার বাবা বরাবর পশ্চিম ভারতে কর্মরত ছিলেন, সেজন্য আমরাও ওখানে ছিলাম, আর আমি মানুষও হয়েছি ওখানে, বড় হয়েছি ওখানে। প্রথমে তো উত্তরপ্রদেশে, তারপরে পাঞ্জাবে। এটা এখন আমরা যেখানে থাকতাম কার্নাল বলে, সেখানে সেটার নাম ছিল, সেটা এখন হরিয়ানা হয়ে গেছে, কিন্তু তখন তো হরিয়ানার জন্ম হয়নি। তাই ওখানে বাঙালিদের একটি দল ছিল, আমরা মাঝে মাঝে ওই যে অনুষ্ঠান করতাম, পয়লা বৈশাখ বলুন, 25শে বৈশাখ, নেতাজির জন্মদিন ইত্যাদি ইত্যাদি। তো আমাদের বাড়িতে নেতাজির জন্মদিনটা হতো। সেদিন দল বেঁধে আরেকজনের বাড়িতে, তখন তো রেডিও ছিল, ওই রেডিও শুনতে আমরা গেছি সবাই মিলে। তো ওখানে কথোপকথনটা হচ্ছে। তো আমার বড় মামা ডক্টর অশোকনাথ বসু যখন বলছেন বারারির ঘটনাটা, আমার এক দিদি, আমার ছোট দিদি, সে হঠাৎ করে বলে বসলো, আরে এ তো বলে দিল। আর আমার নিজের দিদি আর কি, সন্ধ্যা দেব এখন বিয়ের পরে। তো ওকে একজন জিজ্ঞেস করলো যে তুমি জানতে? বলে হ্যাঁ আমি জানতাম, আমার ভাইও জানতো। তখন বলে তুমি তো আমাদের কিছু বলনি। তখন ছোটদি গম্ভীর মুখে বলেছিল, বলা বারণ ছিল। 1 বছর বাদে হঠাৎ করে আমার এই মহানিষ্ক্রমণ নিয়ে কী করে এই খেয়ালটা জাগলো মাথায়, যারা বই লিখতে হবে। এটার কয়েকটি কারণ আছে। প্রথম কারণ হচ্ছে, এই যে মহানিষ্ক্রমণটা আমি আরম্ভ করেছি একটু আগে থেকে। ইতিহাসটা আমি আরম্ভ করেছি মান্দালয় জেল থেকে। কেন মান্দালয় জেলে নেতাজি
কে বন্দি করা হয়েছিল, এবং তখন থেকেই ব্রিটিশ সুভাষচন্দ্রকে মানে ইংরেজদের পয়লা নম্বর শত্রু বলে চিহ্নিত করার চেষ্টা করেছিল। এই একটি। দ্বিতীয় কথা হচ্ছে, আমি দেখলাম যে এই মহানিষ্ক্রমণ নিয়ে অনেক গল্প কথা হচ্ছে, যার কোনো প্রমাণ নেই, যার কোনো যুক্তি নেই। তখন আমি মনে করলাম যে নতুন প্রজন্মের একজন হয়ে, তৃতীয় প্রজন্মের একজন হয়ে আমার একটু নড়ে চড়ে বসা দরকার, এটা নিয়ে লেখা দরকার। কিন্তু লিখলেই তো হলো না, লিখতে গেলে তো একটু পড়াশোনা করতে হবে। নেতাজি সম্বন্ধে আমার একটা আবেগ, আমার একটা মানে কি বলবো, একটা ইন্টারেস্ট বরাবর ছিল। কিন্তু শুধু লোকের মুখে শুনে, দিদিমার মুখে কি শুনলাম, মার মুখে কি শুনলাম, মামা মাসিদের মুখে কি শুনলাম, এটা শুনেই তো আর কিছু লেখা যায় না। লিখতে গেলে পড়াশোনা করতে হয়। তো খুব সিরিয়াসলি পড়াশোনা করতে আরম্ভ করলাম। কারণ আমি একটা জিনিস জানতাম, আমার 4 মামা দাদা, ডক্টর অশোকনাথ বসু আমার বড় মামা, আর আমার বড়দাদু সতীশচন্দ্র বসুর ছোট ছেলে দ্বিজেন্দ্রনাথ বসু, আমার শেষ দাদু সুরেশচন্দ্র বসুর ছেলে অরবিন্দ বসু, এবং ডক্টর শিশির কুমার বসু আমার সেজ মামা। এরা 4 জন কিন্তু এই এর সঙ্গে যুক্ত ছিলেন, এই মহানিষ্ক্রমণের সঙ্গে। তো এদের বক্তব্যটা আবার জানতে হবে। তো আমি খোঁজ নিয়ে দেখলাম যে দ্বিজেন্দ্রনাথ বসুর বহু পুরনো বই আছে। সেটা আমি খবরটা পেলাম আমার আরেক মামা অধ্যাপক শ্রী দ্বারকানাথ বসুর কাছে। আমি সেটা খুঁজে গেলাম ওদের ছেলেদের কাছে। তো ছেলেরা বললো আমার কাছে একটাই আছে, অমুক আছে। আমি ঠিক আছে, দাও না বাবা, আমার বইটা দাও, আমার সঙ্গে চলো, আমি গিয়ে এটা জেরক্স করে ফটোকপি করে আমি তোমাকে অরিজিনালটা দিয়ে দেবো। ওইটা পেলাম। ওইটা পাওয়ার পর আমি কিন্তু অনেক পুরনো কথা জানতে পারলাম, মানে মহানিষ্ক্রমণের আগের যে ঘটনাগুলো, যেটা কোনো দিন আমি কারোর কাছে শুনিনি। এবং তারপরে অধ্যাপক দ্বারকানাথ বসুর কাছেই যে বইটা ছিল আমার বড় মামার লেখা, মাই আঙ্কেল নেতাজি, অশোকনাথ বসুর লেখা, সেই বইটার একটু পড়লাম। ওই বাড়ি গিয়ে আমি জানি বইটা বড় বইটা কেউ হাতছাড়া করে না, দুষ্প্রাপ্য কেউ হাতছাড়া করে না। আমি আমার মামার বাড়ি শর্ট স্ট্রিটে, ওখানে গিয়ে বইটা পড়ে ওখান থেকে লিখে আনলাম। ওটা লিখে নিয়ে এসে মানে ওই মহানিষ্ক্রমণ পাঠটা লিখে আনলাম। তবে মহানিষ্ক্রমণের ওই যে ভাগটা লিখে তারপরে বললো না, আমার তো পুরো বইটা পড়া দরকার। কারণ ইউরোপের যে ঘটনা, মানে ইউরোপে যখন সুভাষচন্দ্র নির্বাসিত, যখন তার দেশে ঢোকা বারণ, সেই সময় কিন্তু ইউরোপে অশোকনাথ বসু পড়াশোনা করছেন, এবং তিনি তখন সুভাষচন্দ্রের খুব কাছাকাছি থেকেছেন এবং সুভাষচন্দ্রকে দেখেছেন খুব কাছ থেকে। সেই ইউরোপের ঘটনাগুলো ছিল, যার জন্যে আমি সৌভাগ্যবশত বইটা পেয়ে গেলাম আমার অগ্রজ প্রতিভ শ্রী শিবশঙ্কর ঘোষের কাছে, যিনি হলেন শ্রী কালীশঙ্কর ঘোষের সুপুত্র, ছোট পুত্র। এই কালীশঙ্কর ঘোষের সঙ্গে কিন্তু শরৎচন্দ্র বসু এবং সুভাষচন্দ্র বসুর একটা খুব ভালো পরিচয় ছিল। এবং কালীশঙ্কর ঘোষ বিপ্লবীদের নিয়ে কিছু বই লিখেছেন, খুব দামি বই। এবং তিনি এই কোদালিয়া বসু পরিবার নিয়ে প্রচুর অধ্যাপনা করেছেন, অধ্যয়ন করেছেন। তো তার কাছে আমি বইটা পেলাম। উনি বললেন যে তুমি তো বইটা লিখছো, ঠিক আছে, একটা কাজ করো, তুমি এই বইটা তোমার কাছে রাখো, যতদিন তোমার প্রয়োজন হয় রাখো, কিন্তু আমার কাছে ফেরত দিও। বলে আমি হ্যাঁ নিশ্চয়ই ফেরত দেবো। তো ওই বইটা পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে আমি অনেক অনেক নতুন তথ্য পেলাম। এই দুটো বই গেল। তারপরে আমার সেজ মামা ডক্টর শিশির কুমার বসুর লেখা সে বহু প্রচলিত বই মহানিষ্ক্রমণ, সবাই পড়েছেন প্রায়। ওটা আনন্দপা বিশ্বাসদের দ্বারা যেটা পাবলিশ করা হয়েছে। এবং এই বইটা লেখার সূত্রে আমি আরও মানে সাহায্য পেলাম আমার মাসি শ্রীমতী চিত্রা ঘোষের, আমার মামা অধ্যাপক দ্বারকানাথ বসুর এবং শিবশঙ্কর ঘোষের কাছ থেকে। তার মানে আমি একটু থামাচ্ছি আপনাকে, সেটা হচ্ছে চিত্রা ঘোষের কথা বলছেন। চিত্রা ঘোষ তো এখন জীবিত নেই, তার মানে আপনার এই প্রসেসটা শুরু হয়েছে অনেক দিন ধরে। অনেক দিন ধরে, কারণ ধরুন এই বইগুলো পড়তে হয়েছে, সেখান থেকে পয়েন্টস নিতে হয়েছে,
তারপরে একেও জিজ্ঞেস করতে হয়েছে। আমার দুর্ভাগ্যটা সেখানেই, বুঝলেন, যে আমার বই যখন বেরোলো, পাবলিশার যখন এই বইটা ছাপতে রাজি হলো, তখন আমার মাসি শ্রীমতী চিত্রা ঘোষ এবং আমার মামা অধ্যাপক দ্বারকানাথ বোস দুজনেই জীবিত নেই। এটাই আমার দুর্ভাগ্য, কারণ ওরা দেখে গেছেন যে আমি প্রয়াস একটা করেছি এবং বারবার আমার মাসি বলে গেছেন, শোনো তোমার লেখাটা হয়ে গেলে কিন্তু আমাকে একটু দেখিও। আমি না, নিশ্চয়ই দেখাবো, তোমাদের না দেখি আমি এটা মানে কিছু করার কথা ভাবছিও না। কিন্তু আমার দুর্ভাগ্য যে আমি এদের হারালাম অকালে। হঠাৎ করে আমার সঙ্গে পরিচয় হয়ে যায় শ্রী মারুফ হোসেনের, অভিযান পাবলিশার্সের মারুফ ভাই আমার এটা শুনে বলেন যে আমি ছাপাবো। আলাম যে কিছু মনে করবেন না, এটা কিন্তু কোনো এডিট করা চলবে না। বলে না, কোনো এডিট করবো না, বরং আপনি জুড়ুন, আপনি কিছু কথা জুড়ুন। আপনি এই যে আপনার মাতামহ শরৎচন্দ্র বসুর কথা বলছেন, যে ওই চট্টগ্রাম এতে কি বলে কোর্টে উনি যে স্টেটসম্যানকে চ্যালেঞ্জ করেছিলেন, যে কথাগুলো বলেছিলেন, আপনি ওগুলো বলবেন। আর তাছাড়া শরৎচন্দ্র বসুর সম্বন্ধে আমি কিছু জানতে চাই, কারণ আমরা জানি যে শরৎচন্দ্র বসুকে আজকে বাংলার জনগণ ভুলে গেছেন। উনি আজকে রাজনৈতিক পটভূমিকা থেকে কেমন যেন একটা হারিয়ে গেছেন। তো আমি বললাম যে হ্যাঁ, অনেকেই তো হারিয়ে গেছেন, শরৎচন্দ্র বসু হারিয়ে গেছেন, রাসবিহারী বসু হারিয়ে গেছেন। আজকে পথ চলতি কোনো মানুষকে যদি আমরা জিজ্ঞেস করি যে আপনি রাসবিহারী বসুকে চেনেন, অর্ধেক লোক বলতে পারবে না। আমি যদি জিজ্ঞেস করি আপনি শরৎচন্দ্র বসুকে চেনেন, বলে নামটা শোনা শোনা লাগছে, কিন্তু ঠিক কে ছিলেন উনি। এবং সারা জীবন শরৎচন্দ্র বসু সুভাষচন্দ্রের দাদা হয়েই থেকে গেলেন। মহানিষ্ক্রমণ নিয়ে এখন কিছু বাস্তব এবং কিছু কল্পিত কাহিনী সেখানে জুড়ে রয়েছে। এখন এই যে গবেষক, আপনি আমাকে বলেছিলেন যে তথাকথিত গবেষক, এবং আপনার বইতেও আছে যে তথাকথিত গবেষকরা বলেন নেতাজি পরিবারের কেউ জড়িত ছিলেন না এই মহানিষ্ক্রমণের সঙ্গে, কোনো মানুষই জড়িত ছিলেন না। তো এইটা নিয়ে আপনি যদি আমাদেরকে একটু আলোকপাত করেন তাহলে খুবই ভালো হয়। এবার প্রথম যেটা, একটি গোয়েন্দা দপ্তর সিআইএ, সেই যে গোয়েন্দা সংস্থাটা, তারা একটা রিপোর্ট দিয়েছিলেন। কি রিপোর্ট দিয়েছিলেন? রিপোর্টটার মধ্যে ছিল এই যে নেতাজি গাড়ি চালিয়ে শিশির কুমার বোস যাননি, এক। দ্বিতীয় হচ্ছে এর সঙ্গে জড়িয়েছিলেন, যার নাম আপনি বইতেও লিখেছেন, সরদুল সিং। আপনি সরদুল সিংয়ের কথা বলেছেন, সরদুল সিংয়ের কথাও উল্লেখ আছে। এবং গাড়িটা ছিল হচ্ছে পাঞ্জাবিদের, হ্যাঁ, পাঞ্জাবিদের একটা গাড়ি ছিল, এই কথাও উল্লেখ আছে। এবং শোনা যায়, মানে সেসব লেখা থেকে পাওয়া যায়, নেতাজি ভবনের উল্টো দিকে, অর্থাৎ কিনা নেতাজির যে বাসভবন, উল্টো দিকে একটা ওই কারখানা ছিল, গাড়ির কারখানা। ব্যাপারটা হচ্ছে যে এটা নিয়ে আমি একবার একটা প্রশ্ন করেছিলাম, মানে এটা অনলাইনে পেয়েছি তো এই জিনিসগুলো, অনলাইনে আমি প্রশ্ন করেছিলাম, যিনি বলেছিলেন ব্যাপারটা ওনার হয়ে, তথাকথিত গবেষকের হয়ে যিনি কথাটা বলেছিলেন, তাকেই প্রশ্ন করেছিলাম যে এটা বলা ছিল যে এই শার্দুল সিংয়ের চেহারাটা নাকি নেতাজির সঙ্গে ভীষণ মিল ছিল। তাই আমি বলেছিলাম যে তাহলে শার্দুল সিংয়ের ছবি কোথায়, আমরা একটু মিলিয়ে দেখি সুভাষচন্দ্রের মুখের সঙ্গে তাকে, সেটা তো পেলাম না। তো কারোর কথায় কী করে বিশ্বাস করবো যে শার্দুল সিংয়ের চেহারাটা সুভাষচন্দ্রের সঙ্গে মিলত? তিনি নাকি ওই এসছিলেন গাড়িতে করে অনেকগুলো পাঞ্জাবিদের সঙ্গে, সেখানে পরবর্তীকালে নেতাজি তো দাড়ি টাড়ি রেখেছিলেন, উনি তারা পাঞ্জাবির বেশে ওই পাঞ্জাবির দলের সঙ্গে বেরিয়ে গেলেন, এবং তিনি দাড়ি টাড়ি কামিয়ে উনি নেতাজি ভবন থেকে বেরিয়ে গেলেন। আমরা বাবা, তার নেতাজির সঙ্গে চেহারার খুব সাদৃশ্য। তিনি গটগট করে হেঁটে হেঁটে বেরিয়ে গেলেন, এবং 24 ঘন্টা যেখানে পুলিশ পাহারা, সে পুলিশ নেতাজির সঙ্গে সাদৃশ্য আছে এমন লোকে কোনো প্রশ্ন করলো না, আটকালো না। তো সেটার জবাবে এই তথাকথিত গবেষক একজন একটা ভিডিও করেছিলেন, বলে এই অভিজিৎ দা এই কথাটা প্রশ্ন করেছেন, আমি বলবো যে এই আসলে উনি সামনে দিয়ে তো যাননি, উনি পেছন দিক দিয়ে ওই দেওয়াল টপকে চলে গেছেন। এই হাস্যাস্পদ ব্যাপার, বালখিল্যের মতন কথাবার্তা। উনি পরিস্থিতিটা জানেন না। উনি নাকি রঞ্জিত কুমার বোসকে নাকি ইন্টারভিউ করেছেন, তো সেই ইন্টারভিউ সম্বন্ধে অনেক কিছু লিখেওছেন। আমি রঞ্জিত কুমার বোস, মানে আমাদের যে কার্তিক মামা, তার ছেলেদের আমি জিজ্ঞেস করেছিলাম, হ্যাঁ রে এটা কী ব্যাপার, এই যে লিখছে এটা কতদূর সত্যি? ও অবশ্য দাদা আমরা জানি না, কারণ ও আসতো তখন খুব ইয়াং ছিল, এসে বাবার সঙ্গে কী গুজু করতো করে, এখন বাবা তো নেই, আমি কাকে জিজ্ঞেস করবো আমরা, বলো?
তো তখন আমারও তখন সন্দেহ হলো। ব্যাপারটা হচ্ছে যে পেছনের একটা মাঠ ছিল, নেতাজি ভবনের পেছনে মাঠ ছিল, অনেক দিনই ছিল। সেই মাঠে মানে মেলাপ করে সামিয়ানা করে ওখানে 23শে জানুয়ারি ফাংশন হতো। আমরা সেখানে দেখতাম, আমরা সেখানে ভলেন্টিয়ারের কাজ করেছি যখন ছোটোবেলা। তো তা সেই সময় এদের কাছে একটা ওই মানে ওই জায়গাটাতে সেই সময়, মানে আমি 40-41 সালের কথা বলছি, সেই সময় একটা কারখানা ছিল, ইনস্ট্রুমেন্টের কারখানা ছিল, যেটার মালিক ছিলেন এই রঞ্জিত কুমার বসু। কারণ তিনি তখন এই ব্যবসাটা আরম্ভ করেছিলেন। কারণ সুরেশচন্দ্র বসু তার বাবা, পরিবারটি বৃহৎ পরিবার ছিল, এবং সুরেশচন্দ্র বসু হঠাৎ করে সরকারি চাকরিতে ইস্তফা দেন এবং তিনি নানা রকম ব্যবসা করতে যান, কিন্তু কোনো ব্যবসায় মানে ফলপ্রসূ হয় না আর কি। তখন ওই সংসারের হাল ধরেন রঞ্জিত বসু, এবং আমার কার্তিক মামা তখন ওখানে একটা কারখানা তৈরি করে, ওখানে ওর কারখানায় ওর ম্যানুফ্যাকচারিংটা হচ্ছিল। পরবর্তীকালে সেই কারখানায় উনি গড়িয়ায় জমি কিনে সেখানে কারখানা শিফট করেন, সেখানে গড়িয়ায় তিনি বাড়িও করেন। এটা এসে অনেক ইতিহাসগুলো। তা আমি বলবো যে ওর কারখানাটা পেরিয়ে এবং তারপরে পাঁচিল ডিঙিয়ে শার্দুল সিং পালিয়ে গেলেন, এবং ব্রিটিশ ইন্টেলিজেন্সকে এতই বোকা যে বাড়ির চারধারে গোয়েন্দা, পেছন দিকটা ফাঁকা। এগুলো কি বাস্তব? তো এই ধরনের যে এই গল্পকথাকে আমি সাথে বলি, এই ধরনের রূপকথার গল্প বলা তো আমার মনে হয় খুবই অনুচিত। এগুলো জনগণকে একটা ভিন্ন পথে, ভিন্ন মতে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা। এটা জানি না এটা ইচ্ছাকৃত কিনা, আমি জানি না। আমি একটু থামাচ্ছি। এই যে আপনি বলছেন যে জনগণকে ভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, ভিন্ন মতে নিয়ে যাওয়া, তা এটা করার কারণ কি? ইংরেজিতে একটা কথা আছে, ইফ ইউ ক্যানট কনভিন্স সামথিং ইউ কনফিউজ। তুমি যদি কোনো কিছু প্রমাণ না করতে পারো যুক্তি দিয়ে, মানে সলিড যুক্তি দিয়ে, তুমি বিভ্রান্ত করে দাও। ওই জনগণকে বিভ্রান্ত করার মূলে আমার মনে হয় কিছু রাজনৈতিক শক্তি কাজ করছে। রাজনৈতিক সংগঠন যারা হিন্দুত্বের ধ্বজা ওড়ানোর চেষ্টা করছে ইদানিংকালে আরও বেশি করে, তাদের প্ররোচনায় হোক কিংবা তাদের হয়েই হোক, এই বিভ্রান্তিকর কথাবার্তা কিন্তু আজকে উঠে আসছে অনেক দিক থেকে। তো সেই আমি বিস্তারিত দিতে চাই না, দরকারও নেই। আরেকটা কাহিনী বলি, এই তথাকথিত গবেষকের আরেকটা কাহিনী, সেটা হচ্ছে শার্দুল, তিনি আবার বলছেন, তখন দেখছেন এখানে তো তিনি ফেসে যাচ্ছেন, তার মানে হাঁড়ি ফেটে যাচ্ছে। আরেকটি গল্প তিনি তৈরি করলেন। সেই গল্পটি হলো, সুভাষচন্দ্র ছদ্মবেশে হাঁটতে হাঁটতে চলে গেলেন তিনি লুকিয়ে রাত্রির বেলা, এবং শরৎ বোস রোড, যেটা তখন ছিল ল্যান্সডাউন রোড, সেইখানে একটি গাড়ি দাঁড়িয়েছিল। সেই গাড়িতে চড়ে তিনি বর্ধমানের উদ্দেশ্যে রওনা হলেন, সেখান থেকে ফ্রন্টিয়ার মেল ধরবেন। ভালো কথা, প্রমাণ কোথায়? কজন সাক্ষী আছে? কোনো সাক্ষী নেই। এবং সবথেকে মজার কথা হলো, তিনি লিখছেন যে বর্ধমানে যাবার আগে এই গাড়ি গিয়ে পৌঁছলো বোলপুরে, শান্তিনিকেতনে, যেখানে সুভাষচন্দ্র রবীন্দ্রনাথের কে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে আবার বর্ধমানের দিকে রওনা হলেন। আরেক হাস্যাস্পদ ব্যাপার, ইতিহাস জানে না যে সেই এরকম বলতে পারে। 1941 সালের জানুয়ারি মাস, তখন বীরভূমের ঠান্ডা কী ছিল সেটা আমরাও জানি। আমি নিজে পৌষমেলায় শান্তিনিকেতন গেছি, কী ঠান্ডা তখন তো শান্তিনিকেতন অনেক ফাঁকা ছিল আরও। আমি যখন প্রথমবার গেছি তখন মানে ঠকঠক করে কেঁপেছি আমরা শান্তিনিকেতনে রাত্রিবেলা। তো যখন ওই সন্ধ্যেবেলার অনুষ্ঠান আমরা দেখছি, তো এইখানে একটা প্রশ্ন আমার আছে। তখন 1941 সালে রবীন্দ্রনাথ খুবই অসুস্থ, অত্যন্ত অসুস্থ, এবং তিনি উত্তরায়ণে মালঞ্চ বলে একটি বাড়িতে থাকতেন। কারণ মালঞ্চ যে বাড়িটা, সেটাতে খুব বেশিক্ষণ সময় সূর্যের আলো আসতো, অথবা ওই ঘরের জানলার কাছে তার বিছানাটা করা হয়েছিল। ঠিক আছে, আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে, রাত্রির বেলা উনি গেলেন, রবীন্দ্রনাথ বেরিয়ে এসে তাকে আশীর্বাদ করলেন। তখন তো রবীন্দ্রনাথের সঙ্গে 24 ঘন্টার
সাথী ছিলেন তার পুত্রবধূ প্রতিমা দেবী, এবং ক্ষিতিমোহন সেন সহ আরও অনেক শান্তিনিকেতনের বিশ্বভারতীর লোক এবং প্রচুর পরিচারক রবীন্দ্রনাথের দেখাশোনা করতেন 24 ঘন্টা। তো তিনি কি করে এদের নজর এড়িয়ে একা চলে এলেন? এবং ইনি যে চলে এসে সুভাষচন্দ্রকে আশীর্বাদ করলেন তার কোনো সাক্ষী আছে? যেমন প্রতিমা দেবী, ক্ষিতিমোহন সেন, তিনি নিলেন পক্ষে কোনো পরিচারক? তো এই ধরনের গল্প, এইগুলো জিনিসগুলোকে আমি গল্প কথা বলবো না তো কী বলবো, একটা যুক্তি থাকা দরকার, একটা প্রমাণ থাকা দরকার। রবীন্দ্রনাথের মৃত্যু সাল তো মনে 1941ই, 1861-তে জন্ম, আর মৃত্যু 1941 সালে। তিনি খুবই অসুস্থ, শান্তিনিকেতনে ছিলেন, উনি বিশ্রাম করছিলেন। তারপরে যে প্যানেল অফ ডক্টররা ছিলেন তারা দ্বিধাবিভক্ত হয়ে গেলেন। একদল বললেন যে না, তার অপারেশন করা দরকার, একদল বললেন না, করার দরকার নেই। এবং বিধানচন্দ্র রায় জোর করেই বললেন যে ওর অপারেশন করা দরকার। তখন তিনি শান্তিনিকেতন থেকে শেষ যাত্রা করলেন কলকাতা জোড়াসাঁকোর বাড়িতে অপারেশন হলো, এবং সেই অপারেশনটা ওই বয়সে রবীন্দ্রনাথ সহ্য করতে পারলেন না, তার মৃত্যু হলো, তিনি ত্যাগ করলেন। তো এটা ঘটনা অন্য, এটা অন্য ইতিহাস। কিন্তু ব্যাপারটা হচ্ছে 1941 সালের জানুয়ারি মাস কিন্তু রবীন্দ্রনাথ খুব অসুস্থ ছিলেন। তো তিনি কী করে বাইরে বেরিয়ে আসবেন ওই ঠান্ডার মধ্যে, এবং এসে সুভাষচন্দ্রকে আশীর্বাদ করছেন? অদ্ভুত অদ্ভুত সব যুক্তি। যাই হোক, আমার ব্যাপারটা হচ্ছে এইসব লোকেদের সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই। আপনি জিজ্ঞেস করলেন বলে আমি যুক্তি দিলাম, কারণ আমি ধরুন, আপনি বইতেও লিখেছেন, দেখুন আমি বিজ্ঞানের ছাত্র, আমি সবসময় যুক্তির ওপর নির্ভর করে চলি, এবং আমার মনে হয় ইতিহাস যদি যুক্তির ওপরে খাড়া করে বলা যায়, সেই ইতিহাসের মতন সত্য ইতিহাস যতই কটু হোক না কেন, সত্য ইতিহাস আর হতে পারে না। যার জন্যে আজকে আমাদের দুর্ভাগ্য ভারতবাসী হিসেবে যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসটা কিন্তু আজ পর্যন্ত ঠিকভাবে লেখা হলো না। আজ পর্যন্ত ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের রাসবিহারী বোসের নাম নেই। বিভিন্ন বিপ্লবী, সেই ক্ষুদিরাম বোস থেকে আরম্ভ করে বাঘা যতীন, ভগৎ সিং, সুখদেব, রাজগুরু, চন্দ্রশেখর আজাদ, এবং সর্বোপরি নেতাজি সুভাষচন্দ্র বসু, তার রচিত অস্থায়ী সরকার আজাদ হিন্দের এবং আজাদ হিন্দ ফৌজকে আবার পুনর্গঠন করা, এই ইতিহাস লেখা নেই বলে আমাদের এই যে প্রজন্ম, 3টে প্রজন্ম আমি বলবো, ধরুন 47 সালে স্বাধীনতার পরে আমরা হলাম প্রথম প্রজন্ম, আমার ছেলেরা হলো দ্বিতীয় প্রজন্ম, এবং আমার নাতি নাতনিরা তৃতীয় প্রজন্ম। এই 3টে প্রজন্ম কিন্তু ভুল ইতিহাস পড়ে গেল ভারতীয় জাতীয় সংগ্রামের, স্বাধীনতা সংগ্রামের। তো এটাই কি আমাদের মানে জাতীয় ঐতিহ্য হয়ে থাকবে? এই জাতীয় লজ্জাটা কি আমরা বহন করে যাব? আজকে রমেশচন্দ্র মজুমদারের লেখা বই ভারতবর্ষের ইতিহাস সম্বন্ধে 3টে ভলিউমে এখনও বাজারে এটা আছে, পাওয়া যায়। সেই বইটাকে জওহরলাল নেহরু ছুঁড়ে ফেলে দিলেন ম্যানুস্ক্রিপ্টটা, বলে এসব চলবে না, আপনাকে পাল্টাতে হবে। বলে আমি কী করে পাল্টাবো? যা ইতিহাসটা তো ইতিহাসই। আজকে আপনি যদি আইনেকে বাদ দেন, আপনি যদি বিপ্লবীদের বাদ দেন, ভগৎ সিংকে বাদ দেন, আপনি যদি আজাদিন সরকারকে বাদ দেন, সে ইতিহাস তো অসম্পূর্ণ। নেহরু রাজি হলেন না, তার কারণ তার ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন লুই আর্ল মাউন্টব্যাটেন, যিনি ইংরেজদের অন্তিম গভর্নর জেনারেল, বড়লাট হয়েও তিনি স্বাধীন ভারতবর্ষের প্রথম বড়লাট, ফার্স্ট গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া। এবং পরবর্তীকালে যখন উনি মাউন্টব্যাটেন যখন দেশে ফিরে যান এবং তিনি শপথ নেওয়ান চক্রবর্তী শ্রী রাজাগোপালাচারীকে, আমরা অনেকেই জানি এখন চক্রবর্তী শ্রী রাজাগোপালাচারী উনি কিন্তু ব্রিটিশ সিংহাসনের নামে শপথ নিয়েছিলেন। কেন? তার কারণ দেশভাগের 2টো শর্ত ছিল। প্রধান 2টো শর্ত কি? একটা ছিল ধর্মের ভিত্তিতে দেশটাকে ভাগ করতে হবে, হিন্দুস্তান আর পাকিস্তান, এবং দ্বিতীয় হচ্ছে হিন্দুস্তান পাকিস্তান দুজনকেই কমনওয়েলথের সদস্য হতে হবে। কমনওয়েলথ মানেটা কি? কমনওয়েলথের যে মাথায় বসে আছে ইংরেজ সিংহাসন, অথবা ইংরেজদের ল্যাশটা আমরা ধরে থাকবো স্বাধীন হলেও। এবং আজকে আমি খুব গর্বের সঙ্গে বলতে পারি আমার মাতামহ শরৎচন্দ্র বসু এই 2টো জিনিসেরই তীব্র প্রতিবাদ করেছিলেন। যেমন উনি দেশ বিভাগের প্রতিবাদ করেছিলেন, শেষ পর্যন্ত উনি লড়াই করেছিলেন, এবং তিনি তাঁর বইয়ে, বিভিন্ন বইয়ে উনি কমনওয়েলথের এই সদস্য হওয়ার সমালোচনা করে গেছেন, বলে ভারতবর্ষের কোনো মতেই উচিত না কমনওয়েলথের সদস্য হওয়া। আমরা আবার আরেকটা এই প্রশ্নটা আমি অনেককে করেছি, অনেক
বিদগ্ধজনকে করেছি যে আজকে ভারতবর্ষ তো রিপাবলিক, প্রজাতন্ত্র। তো এই গণতন্ত্র বা প্রজাতন্ত্র রাষ্ট্র কেন কমনওয়েলথের সদস্য হয়ে বসে আছে? তখন এরা অনেকেই, মানে মাফ করবেন, আমি মানে এদেরকে অসম্মান করতে চাই না, এরা অনেকেই আমতা আমতা করে বলেছে না না এই কমনওয়েলথের তো এখন কোনো গুরুত্ব নেই, কমনওয়েলথ একটা ক্লাবের মতন। আলাম তাহলে তো আরোই সুবিধে, আমরা এই ক্লাবের মেম্বারশিপ ছেড়ে দিচ্ছি না কেন? কি ওই কমনওয়েলথ গেমসে কটা মেডেল পাওয়ার জন্যে? সেই জবাব কিন্তু আমি আজ পর্যন্ত পাইনি, কোনো ঐতিহাসিকের কাছেও পাইনি, গবেষকের কাছেও আমি পাইনি এটা। অভিজিৎ বাবু, একটা জায়গায় আমরা একটু ফিরে আসছি, সেই জায়গাটা হচ্ছে যেহেতু আপনার বই মহানিষ্ক্রমণ ইতিহাস ও পটভূমি, আপনার বইয়ের নাম, আমরা সেই জায়গাটাতেই আবার একটু ফিরে আসতে চাই। এই যে রঞ্জিত বসুর কথা বলা হলো এবং তার সঙ্গে ললিতা বসুও রয়েছেন, মানে ললিতা বসুর কথা বারবার হয়, কোট আনকোট তুলে ধরা হয়। আমি বলছি এই যে কার্তিক মামা, আপনি একটু আপনার মামা হন কার্তিক মামার সঙ্গে তো আপনার যোগাযোগ হয়েছে বহুবার। হ্যাঁ, আমি দেখেছি, আমি গেছিও, গড়িয়ার বাড়িতেও গেছি। আমি যখন খুব অল্প বয়স আমার, আমি তখন গড়িয়ার বাড়িতে গেছি। ওখানে একটা বাড়ির পেছনে কারখানা সংলগ্ন একটা পুকুর ছিল বড়, ওই পুকুরে বোটিং হতো, আমি বোটিংও করেছি ওখানে বসে। তো যাই হোক, শেষ দিদিমা তখন, আমার শেষ দাদু সুরেশচন্দ্র বসু, আমার শেষ দিদিমা তখন বেঁচে, আমি ওদের সঙ্গে কথা বলেছি অনেকক্ষণ ধরে, কার্তিক মামার সঙ্গেও কথা বলেছি। এই ব্যাপার নিয়ে আমার কথা হয়নি। কার্তিক মামার রঞ্জিত বসুর নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে কি বলতেন, কিছু কি বলতেন? উনি একটা বই লিখেছিলেন আসলে, নেতাজি, আপনি যে বইটার নাম বলছেন, আসলে 1939 সালে যখন সুভাষচন্দ্র বসু একটা স্থির সিদ্ধান্ত নেন যে তার পক্ষে আর কংগ্রেসের রাষ্ট্রপতি হয়ে কাজ চালানো সম্ভব নয়, তার কারণ ওই গোবিন্দ বল্লভ পন্থকে শিখণ্ডী খাড়া করে একটা পন্থ রেজলিউশন নামে যে একটা প্রস্তাব আনা হয়েছিল, যেটা সর্বসম্মতি, সেটা অনেকেই যেটা সমর্থন করেছিল, যে আজ থেকে কংগ্রেস রাষ্ট্রপতি গান্ধীজির মানে ছাড়া, আদেশ ছাড়া, কি গান্ধীজির মত ছাড়া তিনি ওয়ার্কিং কমিটি গড়তে পারবেন না। সেই সুভাষচন্দ্র গান্ধীজির সঙ্গে প্রচুর যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, কিন্তু গান্ধীজি এমন সব হরিজনদের নিয়ে কাজে এমনই ব্যস্ত ছিলেন যে তার পক্ষে সুভাষচন্দ্রের সঙ্গে গিয়ে কিংবা সুভাষচন্দ্রকে ডেকেই আলোচনা করার কোনো সময় ছিল না। তো এই যে চরম একটা নন কোঅপারেশন উইথ দি কংগ্রেস প্রেসিডেন্ট, যে এই জিনিসটার জন্যেই সুভাষচন্দ্র দেখলেন যে আমার তো আর এই মিছিমিছি একটা ওই একটা মানে শিখণ্ডী হয়ে কি একটা স্ট্যাচু হয়ে বসে থাকার কোনো মানে হয় না। যদিও মানবেন্দ্র রায় তখন ছিলেন র্যাডিক্যাল পার্টির, উনি সুভাষচন্দ্রকে বলেছিলেন যে আপনি নিজের মতে ওয়ার্কিং কমিটি করুন না, আপনাকে সমর্থন করুন। তখন সুভাষচন্দ্র না, আমি কংগ্রেসের সদস্য, আমি কংগ্রেসের ডিসিপ্লিন মেনেই ওয়ার্কিং কমিটি তৈরি করব, আমি তার বাইরে যাব না। তো তখনও কিন্তু সুভাষচন্দ্র এই এই মানে শৃঙ্খলাটা মেনে চলার পক্ষপাতী ছিলেন। কিন্তু তখন কংগ্রেসের একাংশ, বিশেষ করে চরকাপন্থী কংগ্রেসিরা এবং স্বয়ং গান্ধীজির একটা বিরাট কি বলবো, এটা নন কোঅপারেশনের জন্যই হোক, সাহায্যের ছাড়াই ওকে বাধ্য হয়েছিল। এই 1939 সালে যখন তিনি স্থির সিদ্ধান্ত নেন যে আমাকে কংগ্রেসের রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিতে হবে, তখন কিন্তু কংগ্রেসের সভা বসেছিল কলকাতা শহরে ওয়েলিংটন স্কোয়ারে। সেই সময় এই কার্তিক মামা কি রঞ্জিত কুমার বসু কিন্তু সুভাষচন্দ্র বসুর গাড়ি চালাতেন, উনি গাড়ি চালিয়ে নিয়ে যেতেন। এবং একবার হঠাৎ করে, তখন কি জানেন তো, তখন লর্ড সিনা রোডের যে ইন্টেলিজেন্স অফিসটা ছিল, সেখানে অনেক সমব্যথী মানুষ থাকতেন, তারা কিন্তু ভেতরের খবর অনেকে বলে দিতেন। তো তারা এসে চুপি চুপি কার্তিক মামাকে বলে যান যে খুব সাবধানে আপনার কাকাকে নিয়ে যাবেন, কারণ তার প্রাণনাশ হবার একটা সম্ভাবনা রয়েছে। তো উনি সোজা পথে না গিয়ে ওটা ঘুর পথে গণেশ অ্যাভিনিউ হয়ে, ওই সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে গণেশ অ্যাভিনিউ হয়ে ওয়েলিংটন স্কোয়ারে গিয়েছিলেন। পরে যখন নেতাজি মানে সুভাষচন্দ্র যখন ইস্তফা দিয়ে যখন বেরিয়ে আসছেন, পরবর্তীকালে তখন উনি যখন 38/2 এলগিন রোডের বাড়িতে ফিরে এলেন, উনি রঞ্জিত কুমার বসুকে জিজ্ঞেস করেছিলেন তুমি কি জানতে
রবীন্দ্রনাথ বলতে হ্যাঁ জানতাম, এবং উনি মিছিয়ে হেসেছিলেন, কারণ নেতাজি নিজেও জানতেন না যে তার প্রাণনাশের একটা গভীর ষড়যন্ত্র হচ্ছে। তো দেখুন, যে যা কাজ করেছে সেটা স্বীকার করতে হবে।